आपकी আদালতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ওপর অভিযোগ হলো যে উনি সবাইকে হুমকি দেন। শিবরাজজি, অনেক বছর ধরে দেখছি আপনি ভাষায় খুবই শালীনতা বজায় রাখেন, অত্যন্ত ভদ্রভাবে কথা বলেন, মিষ্টি মধুর কথা বলেন, কিন্তু আজকাল আপনার ভাষণ শুনতে পাই আপনি বলেন 10 ফুট নিচে পুঁতে দেব, আপনি বলেন বাড়ি ভেঙে মাঠ করে দেব, আপনি বলেন ক্রাশ করে দেওয়া হবে, পিষে দেওয়া হবে। কাকে? দেখুন, আমি যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছি, আজকাল নয়, শুরু থেকে বলি, দেখুন আমি 2005 সালে মুখ্যমন্ত্রী হয়েছি। সেই সময় মধ্যপ্রদেশের উত্তর দিকটা ডাকাতের এলাকা বলে পরিচিতি ছিল। চম্বলকে নিয়ে ফিল্ম বানানো হতো, চম্বল কি কসম, আলাদা আলাদা ডাকাত, মালখান সিং, বেশ বড় সড়ো সিং, পান সিং, এইরকম অনেক ছিল। আর রাস্তায় লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করিয়ে দিত। কংগ্রেসের রেজিম ছিল তখন, 14 লোককে গুলিতে ঝাঁঝরা করে দিত। ওই সময় সন্ধ্যে 5টার পর আর কেউ বাইরে বেরোতে পারতো না। জানি না কখন ডাকাত এসে তুলে নিয়ে যাবে আর মুক্তিপণ দিতে হবে। আমি মুখ্যমন্ত্রী হই, গোয়ালিয়রে বৈঠক করি, ডিজিপি সহ অন্য অফিসারদের সোজা বলে দিই মধ্যপ্রদেশ হয় ডাকাত থাকবে অথবা শিবরাজ থাকবে। এই কথাটা সোজাসুজি জানিয়ে দিই, দুজন একসঙ্গে থাকতে পারবে না। টাস্ক দিয়ে দিই। আর আমার পুলিশকে নিয়ে গর্ব হয়। 6 মাসের মধ্যে সমস্ত ডাকাত দলের মাথাদের শেষ করে দেওয়া হয়েছিল। যখন কংগ্রেস ছিল তখন ছত্রছায়ায় রেখে দেওয়া হতো তাদের, আর আজ সব ডাকাত একেবারে নির্মূল হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখনো অবধি আমরা আর কোনো তালিকাভুক্ত ডাকাতদের দল তৈরি হতে দিইনি, মাথা তুলতেই দিইনি, শেষ করে দিয়েছি। মধ্যপ্রদেশের দিগ্বিজয় বাবুর আমলে ওই সময় নকশালরা সিটিং মন্ত্রী স্বর্গীয় লিখিরাম কাবরেজির গলা কেটে নিয়ে গেছিল। নকশালরা এত বেড়ে গেছিল, আমরা নকশালবাদীদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করে ফেলি, আর বাড়তে পারেনি নকশালরা। এই বছরও নাশকতা করার চেষ্টা করছিল তো 8 নকশাল মারা যায়। আমরা সিমির নেটওয়ার্ক সম্পূর্ণ নষ্ট করে দিই। দিগ্বিজয় বাবুর জমানাতে ওরা ঝামেলা পাকাতো, সিমিরা কত অপরাধ করে বেড়াতো, কত অস্ত্র উদ্ধার হতো। আমরা সিমি নেটওয়ার্ক নষ্ট করে দিয়েছি একের পর এক, বেছে বেছে, একদম স্ট্রিক্টলি। আর সিমির লোক জেল থেকে পালানোর চেষ্টা করেছিল, যখন বেশি দূর যেতে পারেনি, কিন্তু তখন এনকাউন্টারে শেষ করে দেওয়া হয়েছিল। আমরা অপরাধীর বিরুদ্ধে শুরু থেকে তাদের আটকানোর চেষ্টা করছি। এখনো যদি কোনো মাফিয়া থাকে, গুন্ডা থাকে, বদমাশ থাকে, তারা মেয়েদের সঙ্গে অসভ্যতা করে, অত্যাচার করে, আমি তাদের ছেড়ে দেবো? তখনই আমি ঠিক করেছি এমন যদি কেউ থাকে বরদাস্ত করা হবে না। মধ্যপ্রদেশ প্রথম রাজ্য যারা আইন তৈরি করে, ছোট মেয়েদের সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে তো সোজা ফাঁসির দড়ি তার গলায় পরানো হবে। আমরাই সবার প্রথমে এই আইন নিয়ে আসি। আর এইরকম অপরাধীদের আমি বলি 10 ফুট গর্ত করে পুঁতে দেব। আর এর মানে এটা হলো আমরা কঠোর ব্যবস্থা নেব, এমন ব্যবস্থা যেটা উদাহরণ হয়ে থাকবে, যাতে অপরাধীরা খারাপ কাজ করতে গিয়ে কাঁপে। মাফিয়াদের জন্য, যারা বদমাশ রয়েছে তাদের জন্য বজ্রের থেকেও কঠোর আমার সরকার, কিন্তু ভদ্র মানুষের জন্য ফুলের থেকেও বেশি নরম আমার সরকার। জনগণের এই কিন্তু আজকাল আমি দেখছি যে আপনি যোগী আদিত্যনাথজির আইডিয়া চুরি করে নিয়েছেন। আপনিও আজকাল বুলডোজার চালাচ্ছেন, বাবার বুলডোজার এসে যায়। আচ্ছা, আপনি দেখুন, আমরা কঠোর ব্যবস্থা কবে থেকে নিচ্ছি, আগেও ছিল, এখনো আমরা। এটা ঠিকই বলেছেন যে 23,000 একর জমি, আমি বলছি 23,000 একর জমি এমন লোকের থেকে যারা নিজেদেরকে শক্তিশালী বলতো, প্রভাবশালী বলতো, মাফিয়া বলতো, যাদের লোকেরা ভয় পেত, অবৈধভাবে অধিগ্রহণ করে নিত জমি, সেগুলো বুলডোজার চালিয়ে মুক্ত করিয়েছি। যে জমি আমরা মুক্ত করিয়েছি সেগুলো গরিবদের দিয়ে দিচ্ছি, গরিবদের বাড়ি করে দিচ্ছি। ভোপালে, ইন্দোরে, গোয়ালিয়রে, জব্বলপুরে স্বরাজ কলোনি তৈরি হচ্ছে। মাফিয়াদের থেকে এই জমি আমরা ছাড়িয়ে এখানে আপনি স্বরাজ কলোনি তৈরি করেছেন, সেখানে দিগ্বিজয় সিং গিয়েছিলেন, কমলনাথও গিয়েছিলেন, আর দিগ্বিজয় সিং তো চোখের জল ফেলেছিলেন যে আপনি গরিব দলিতদের ওপর বুলডোজার চালিয়ে দিয়েছেন। মাফিয়া যদি ওনাদের বন্ধু হয় তো আমি কি করব বলুন? কোনো গরিবের ওপর বুলডোজার চালানো হয়নি। যেখানে চলেছে সেখানে তিনি চোখের জল ফেলতে গিয়েছিলেন, কারণ হয়তো তাদের কর্মী হবে, সমস্ত খারাপ কাজ তো এরা এদের ছত্রছায়া করতো না। কিন্তু মামার আমলে ঝামেলা পাকাতে এলে বাঁচবে না। আর আপনি তো বলে দিয়েছেন যে টাইগার জিন্দা হ্যায়। এটা আমি তখন বলেছি যখন আমি 1 বছরের বেশি মুখ্যমন্ত্রী ছিলাম না। তখন ওরা মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করেছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের চাপে রাখতো। তখন আমি বলেছিলাম মুখ্যমন্ত্রী হয়তো হইনি, কিন্তু টাইগার अभी भी जिंदा है।
আপনার ব্যাপারে বিরোধী দলের নেতারা কি বলে সেদিকে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে। প্রিয়াঙ্কা গান্ধী মধ্যপ্রদেশে গিয়েছিলেন। উনি বলেছেন যে 220 মাসের শাসনে শিবরাজ সিং 225টা দুর্নীতি করেছেন। বেশ ভালো মিলিয়েছে, 2020 থেকে 2025। দুর্নীতি করেছেন না করেননি? ওনার তো যত না মনে আসে মাঝে এই এই দুর্নীতি, ওই দুর্নীতি, খাবার খাও দুর্নীতি, জল খাও দুর্নীতি, বাইরে এসো দুর্নীতি, ভেতরে যাও দুর্নীতি। আর যখন সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন একটু বুঝিয়ে বলুন কিসের দুর্নীতি, তখন বলে দিল আপনারা পড়ে নিন। সত্যিটা হলো মনে যেটা এলো ঘনিয়ে বলে দে ভাই তুই সেটা বানিয়ে। আগে যখন কংগ্রেসের শাসন ছিল তখন দুর্নীতি হতো, আর এবার 15 মাসের শাসন ছিল, কি অবস্থা করে দিয়েছিল মধ্যপ্রদেশের। আমি জিজ্ঞেস করতে চাই উনি দুর্নীতির কথা বলছেন তো? স্যার আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। উনি স্পেসিফিক বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী ওয়াড্রা একটা লেটার জারি করেন, আর তাতে লেখা যে একজন কন্ট্রাক্টর হাইকোর্টকে চিঠি লেখেন আর বলেন যে 50% কমিশন চাওয়া হচ্ছে। আমরা ওই কন্ট্রাক্টরকে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, যে ঠিকানা ছিল তার কোনো অস্তিত্বই নেই। এসব জানি না, মানে কর্ণাটক না জানি অন্য কোথা থেকে শিখে এসেছে, বারবার বলতে থাকো এসব হয়েছে, কোনো ইস্যু তো আর নেই। আর তাই এই ধরনের কথা বলেন উনি। ওনাকে উত্তর দিতে হবে যখন কমলনাথ বাবু চিফ মিনিস্টার ছিলেন, তল্লাশি হয়েছে ইনকাম ট্যাক্সের, ইডির 280 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। বলুন তো কমলনাথ বাবু কার ঘনিষ্ঠ? ওনার আশেপাশের সমস্ত লোককে বাদ দিয়ে আপনি খবরের কাগজে কাটিং দেখে নিন, সেই সময়ের খবর দেখে নিন। বল্লভ ভবনকে দালালদের, বল্লভ ভবন মানে মধ্যপ্রদেশের সেক্রেটারিয়েট, দালালদের আড্ডাখানা বানিয়ে দিয়েছিলেন। টাকা না দিলে কোনো কাজই হতো না। আশ্চর্য। কালেক্টর আর এসপি পদে যারা বসতেন তাদের দিয়ে টাকা তোলানো হতো। হ্যাঁ, বল্লভ ভবনে সাধারণ মানুষ আসতো না, জনপ্রতিনিধিরা আসতো না, দালাল বসে থাকতো। দালাল যারা লেনদেন করত, মধ্যপ্রদেশকে নষ্ট করে দেওয়ার কাজ উনি করেছেন। আর যে দুর্নীতির কথা বলছেন, কার বিরুদ্ধে ইডির তদন্ত চলছে? হ্যাঁ, কে কার আত্মীয়? প্রথমে সেটার উত্তর দিক উনি। অভিযোগ আনা তো খুবই সহজ ব্যাপার। কিন্তু উনি তো আপনাকে পেসিএম বলে থাকেন, উনি পোস্টার বের করেছেন। দেখুন, ওনার কাছে কিছুই নেই, বিভ্রান্ত হয়ে গেছেন, চিন্তিত রয়েছেন। প্রথমে একটু আশা ছিল যে এত বছর মানে হয়ে গেছে আর কি, এবার সরকার তৈরি হয়ে যাবে, পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে, তাই যা পারছেন সেটাই বলে দিচ্ছেন। কেউ না শোনে, কেউ না মানে। কংগ্রেসেরই ভরসা নেই ওনার ওপর, নিজের লোকেরাই ভরসা করে না। তো যখন উনি 15 মাস দুর্নীতি করেছেন, আপনি কি তার তদন্ত করিয়েছেন? এখন তো কিছু তদন্ত চলছে। এই যে ছিনওয়ারা সিপাহী কমপ্লেক্স, তাতে কাজ না করেও কোটি কোটি টাকার পেমেন্ট হয়ে গেছে, তো তার তদন্ত তো চলছেই। আর আপনার লোকজন পোস্টারও বার করে ফেলেছে, কারাপ্ট নাথ করে দিয়েছে কমলনাথকে। এটা তো মানে যে যেমন মানে লোকজন করেছে হয়তো। কিন্তু দেখুন, মধ্যপ্রদেশে এই ধরনের ক্যাম্পেইন কিন্তু আগে দেখা যেত না। উনি পেসিএম বলেন, আপনার লোক কারাপ্ট নাথ বলেন, একে অপরকে মিথ্যেবাদী বলেন, চোর বলেন। এসব উনি শুরু করেছেন। যেমন বলেন তেমনি ভারতীয় জনতা পার্টির সমর্থকরাও বলে দেন। যেমন আপনার এখান থেকে স্লোগান ওঠে 50-50 আধা আধা, কমলনাথ দিগ্গি কা সাজা। যখন ওনার সরকার চলতো, ওনার সরকারে মানে কে আসল মুখ্যমন্ত্রী সেটা নিয়ে বিভ্রম ছিল। সামনে কমলনাথ বাবুর মুখ, আর পেছন থেকে কাজ করতেন দিগ্বিজয় বাবু। মানুষ বলতেন নকল মুখ সামনে এসেছে, আসল মুখ লুকিয়ে রয়েছে। সেই জন্যই তো এরকম স্লোগান তৈরি হয়েছে। দেখুন, উনি বলেন যে যখন ওনার সরকার ছিল, উনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেছেন। 27 লক্ষ কৃষকের লোন উনি মুকুব করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পরই। 900-র বেশি কথা দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর প্রতিশ্রুতি ছিল যে 10 দিনের মধ্যে। আপনি সেটা গোনা শুনে নেবেন। ওই ভিডিও আমি দেখিয়েছিলাম, রাহুল বাবু বলেছিলেন, রাহুল বাবু 10 দিনের মধ্যে উনি গুনতেন 1 2 3 4 5 6 7 8 9 10। 10 দিনে ঋণ মুকুব না হলে আমি মুখ্যমন্ত্রী বদলে দেব। 15 মাস হয়ে গেল, কৃষক ঋণ মুকুবের অপেক্ষা করতেই থাকলো। শুধু একটাই কাজ করলেন, লাখ লাখ কৃষককে মোটামুটি উনি ডিফল্টার বানিয়ে দিলেন। যারা এই আশায় ছিলেন আমাদের ঋণ মুকুব হবে, টাকা না দেওয়ার কারণে ডিফল্টার হয়ে গেলেন, তাদের উপর সুদের বোঝা চেপে গেল। সেই সুদের বোঝা আমি নামালাম। হ্যাঁ, মোটামুটি 2200 কোটি টাকা এই কৃষকের নামে জমা করে। হ্যাঁ,
উনি কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন, বেকারদের সঙ্গে ছলনা করেছেন, 4,000 টাকা বেকার ভাতা দেবেন, একটা কানাও দেননি উনি। সেলফ হেল্প গ্রুপকে বলেছিলেন তোমাদের যত ঋণ সব মুকুব করে দেব, একজনেরও মুকুব করেননি। উনি বলেছিলেন সব ফসলে বোনাস দেব, 900 প্রতিশ্রুতি, একটা ফসলেও বোনাস দেননি। 900 প্রতিশ্রুতি একটাও পূরণ করেননি, একটাও কথা রাখেননি। আর যখন কথা রাখতে পারলেন না, তখন কথা রাখছেন না, তখনই সিন্ধিয়া বাবু বলেন যে আরে তুমি নিজের প্রতিশ্রুতি পালন করো। তাতে উনি রেগে গেলেন, না রাখলে তুমি কি করবে, রাস্তায় নেমে পড়ো। তাই রাস্তায় নেমে ওনার সরকার ফেলে দিল। সিন্ধিয়াজি ফেলে দিলেন নাকি আপনি ফেলে দিলেন? না, এটা তো কমলনাথ বাবু বলেন এসব আমার চক্রান্ত। বড্ড বেশি পেশেন, বড্ড মিহি করে পিষে ফেলেন, কিন্তু এত মিহি করে পিষেছেন যে নিজের সরকারকেই পিষে দিয়েছেন। কাজ এমন করেছেন যাতে কংগ্রেস ভেঙে গেল। সিন্ধিয়া বাবু বোঝাতেন দেখুন এই প্রতিশ্রুতি পূরণ করুন, জনগণের সেবা করুন। সেটাই ওনার খারাপ লাগলো, ওনার সঙ্গে ঝগড়া লেগে গেল, লড়াই হয়ে গেল। আপনি 2,500 কোটি টাকা খরচ করেছেন ওনার সরকার ফেলে দেওয়ার জন্য। এখন ডিগ্গি বাবা যা কিছু বলতে থাকেন, ওনার আপাদমস্তক কথা, লজ্জা ঢাকার জন্য কিছু তো বলতে হবে ওনাকে। কখনো কখনো লোকে এটাও বলেন যে উনি কমলনাথ বাবুর পরামর্শদাতা ছিলেন, সেই জন্য কমলনাথ বাবুর এই অবস্থা। এখন তো জনগণের ভরসা নেই। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়, ভাঙা হাড় শুধু একবারই জোড়ে, বারবার জোড়ে নাকি? জনগণের মধ্যে থেকে কোনো প্রশ্ন বলুন। যেমনটা আমরা জানি যিনি সিএম স্যার হন উনি খুবই ব্যস্ত থাকেন, তো এইরকম বিজি শিডিউলের মধ্যেও আপনি কিভাবে ফিট থাকেন? উনি বলছেন যে আপনার লালিমার রহস্যটা কি? না, এমন কিছু লালিমা নেই, কিন্তু এটা সত্যি কথা, 24-এর মধ্যে 18 ঘন্টা আমি কাজ করি। আর তার দুটো কারণ আছে। এক, মনের মধ্যে কাজ করার দৃঢ় ইচ্ছাশক্তি থাকা। দেখুন, মানুষের মধ্যে কিছু করার একটা ছটফটানি থাকে, তখন শরীরে নিজে থেকেই রাসায়নিক তত্ত্ব বেরোতে থাকে, যেটা আপনাকে কাজ করার শক্তি যোগায়। এখন আপনি মনে মনে সংকল্প করলেন বৈষ্ণোদেবী 14 কিলোমিটার পাহাড়ে হেঁটে উঠবো, সেখানে বাচ্চারা উঠে যায়। আর যদি বলে 2 কিলোমিটার হেঁটে যাও, আপনি পারবেন না। মনের ইচ্ছে থাকলে শরীরে শক্তি তৈরি হয়ে যায়। এটা গেল নাম্বার 1। দ্বিতীয়ত, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য কিছু কসরত করতে হয়। আমি সকালে যোগব্যায়াম করি, একটু ধ্যান করি, প্রাণায়াম করি। দেখুন, শরীরম অধ্যম খলু ধর্ম সাধনম, শরীরের মাধ্যমে সব ধর্ম পালন করা যায়। সেই জন্য শরীর সুস্থ থাকা দরকার, এদিকে খেয়াল রাখা খুবই দরকার। আরও একটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি 3টে জিনিস পালন করি, মিতভুক, ঋতভুক আর হিতভুক। মিতভুক মানে খিদের থেকে একটু কম খাওয়া, ঋতভুক মানে ঋতুতে যে ফসল হয়, ফসল আর সবজি, সেটা খাওয়া, এবং হিতভুক মানে শরীরের জন্য যেটা উপকারী সেটা খাওয়া। কচুরি সিঙ্গারা খাবেন, পিৎজা বার্গার খাবেন, তাহলে ফিট থাকতে পারবেন না। তো আমি এই জিনিসগুলো মেনেই চলি। যারা ফিট থাকতে চান তাদের জন্য খুবই দরকারি কথা আপনি একটা বাক্যে বলে দিলেন।